এই যে বেরিং ক্রস সেকশন হলে কিরকম হবে, তার স্ট্রেস কিরকম হবে, টোটাল ইলংগেশন কতটুকু হবে, আমরা এই ম্যাথ করছি তাই না? আহ, এটা করা হয়েছে, এটাও করা হয়েছে, এটা করা হয়েছিল কি? আচ্ছা, 1 মিনিট আমি একটু দেখে আসি সর্বশেষ। হ্যাঁ, তার মানে আমাদের এইটা হয়েছে এভারেজ শেয়ার স্ট্রেস এর, এটা হয়েছে, এই ম্যাথও করানো হয়েছে এবং এইটাও দেখানো হয়েছিল আলটিমেটলি। তো আমরা তারপর থেকে ইনশাল্লাহ এখন শুরু করবো। আচ্ছা, এটা এটা কি ছিল, মানে এই ম্যাথ গুলো কি ছিল, জাস্ট এটা যেটা ছিল, এটা হচ্ছে যে দুই পাশে আহ অ্যালুমিনিয়ামের কি পিলার, আর মাঝখানে হচ্ছে স্টিলের পিলার, তাই না? তো এইটার ক্ষেত্রে আমাদের এই যে 250 কিলোনিউটন ফোর্স এখানে আছে, বা একটা বার আছে, যার যার হচ্ছে ওজন হচ্ছে 250 কিলোনিউটন, অথবা যেটার ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 250 কিলোনিউটন। আমাদের এখানে কোশ্চেন যেটা করা হয়েছে যে প্রত্যেকটা বারের মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা বারে কি পরিমাণ ফোর্স নেয়, সে ফোর্সের মানটা বের করে তারপরে স্ট্রেস বের করছিলাম। আচ্ছা, এগুলো গ্রুপে ভিডিও দেয়া আছে, যদি না মনে থাকে সেই ভিডিওগুলো একটু দেখতে পারেন। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস, থার্মাল স্ট্রেসেস। থার্মাল স্যার স্ট্রেস দুইজন বলতে, জয়েন করতে পারতেছে না, একটু দেখবেন। যে দুইজন জয়েন করতে পারতেছে না, একটু দেখবেন। এখানে তো আমার এখানে মানে কোনো প্রবলেম নাই এখন জয়েন। ঠিক আছে, তো থার্মাল স্ট্রেস বলতে আমরা কোন একটা মেম্বার, সেটা যদি টেম্পারেচারের ভেরিয়েশন হয়, মনে করেন এই একটা মেম্বার, এখন টেম্পারেচার আছে, ধরলাম যে 20, মানে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, বা সেলসিয়াস। এখন এইটা টেম্পারেচারটাকে যদি আমরা বাড়াই, 23 ডিগ্রি থেকে যদি টেম্পারেচার বাড়ে, তার মানে টেম্পারেচার বাড়লে আমরা কি হয়, আমরা জানি পদার্থের ভিতরে অনুগত, মানে খুব, তার যে অণুগুলো আছে অণুগুলো কম্পন বাড়তে থাকে, তাই না? তো কম্পন বাড়লে এটা ছুটোছুটি করতে থাকে, ছুটোছুটি করলে তাহলে এটার ভিতরের অণুগুলো যদি ছুটোছুটি করার চেষ্টা করে, তার মানে সেটা তার ভলিউমকে বৃদ্ধি করে, তাই না, চতুর্দিকে বৃদ্ধি পায়। তাহলে ভলিউম, যতটুকু ভলিউম বৃদ্ধি পাবে, সেই ভলিউমের মানটা আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন এটা যদি শুধুমাত্র একদিকে আমরা কনসিডার করি, যেটা লেন্থ, আই মিন মনে করেন যে এটা লেন্থ হচ্ছে এল, এটা ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল, দেন এখানে যদি আমরা ডেল্টা টি, অথবা ছোট হাতের টি পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি করি, ডেল্টা টি পরিমাণ যদি টেম্পারেচার বৃদ্ধি করি, মানে একেবারে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের একটা টেম্পারেচার যদি বৃদ্ধি করি, মানে যে কোনো একটা টেম্পারেচার, যে এখন যে টেম্পারেচার আছে, টেম্পারেচার যদি বাড়ায় অথবা কমায়, ঠিক আছে, তো এটাকে আমরা এখানে ডেল্টা টি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, অথবা এখানে যেটা বইয়ে যেটা করা হয়েছে, এখানে স্লাইডে যেটা হচ্ছে ছোট হাতের টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এই টিটা কি? টিটা হচ্ছে টেম্পারেচারের বৃদ্ধি অথবা হ্রাস, তার মানে টেম্পারেচারের ভেরিয়েশন। এটা তো ছোট হাতের টি, এটা হচ্ছে লেন্থ। তো দেখা যায় এটা যখন আমরা টেম্পারেচার বাড়াবো, তখন এটা তো বড় হইতে চাবে, তাই না? লেন্থের দিকে বড় হইতে চাবে এবং উইথের দিকেও বড় হবে। তাহলে এই যে লেন্থের দিকে যে পরিমাণ বড় হলো, সেটাকে যদি আমরা ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করি, তো এটা এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় এই ডেল্টার মানটা হচ্ছে লেন্থের উপর ডিপেন্ড করে। তার মানে কোন একটা মেম্বারের লেন্থ যত বেশি হবে, এই ডেল্টার মানটা তত বেশি হয়। মানে লেন্থের উপর লেন্থের প্রপোর্শনাল হচ্ছে ডেল্টার মান।
আবার দেখা যায় যে ডেল্টার মানটা হচ্ছে টেম্পারেচারের সমানুপাতিক, মানে টেম্পারেচারের যে ভেরিয়েশন হচ্ছে এই টেম্পারেচারের ভেরিয়েশনের সমানুপাতিক। তার মানে আমরা এই দুইটা ইকুয়েশন কিভাবে লিখতে পারি, যে ডেল্টা ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ইনটু এল। তাহলে আমরা জানি সমানুপাতিক উঠে আমরা একটা ইকুয়াল লিখতে পারি আর একটা কনস্ট্যান্ট লিখতে পারি। এই কনস্ট্যান্টটাকে এখানে আলফা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, আলফা। আচ্ছা, একটু আলফাটা অন্য ওয়েতে লিখি। তাহলে আলফা টি এল, তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, অথবা এই যে ছোট হাতের টি এর পরিবর্তে অনেক ক্ষেত্রে আপনারা পাবেন যে আলফা ডেল্টা টি এল, মানে হচ্ছে যে টেম্পারেচারের যে ভেরিয়েশনটা আছে। এটা হচ্ছে কি টেম্পারেচারের কারণে টোটাল যে ইলংগেশন অথবা টোটাল শর্টেনিং। এখন সবসময় ইলংগেশন হবে সেটা তো ম্যান্ডেটরি না। টেম্পারেচার, মনে করেন কোনো একটা বস্তুর টেম্পারেচার বেশি আছে, এখন যদি টেম্পারেচার ড্রপ করে বা টেম্পারেচার কমে যায় তাহলে কি হবে, এটার ইলংগেশন শর্টেনিং হবে, তাই না? শর্টেনিং হবে, ইলংগেশন হবে না। তো সেক্ষেত্রে আমাদের ডেল্টার মানটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে যে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, ছোট হাতের টি হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশন, আর এলটা হচ্ছে লেন্থ। তাহলে এইটার মাধ্যমে আমরা হচ্ছে যে থার্মাল স্ট্রেসের মানটা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটু এর পরে আহ, আচ্ছা একটা অন্য একটা ম্যাথ দেখাচ্ছি আপনাদের। স্যার, টেম্পারেচার বাড়ার ফলে হ্যাঁ, অণুগুলো যদি ছোটাছুটি করে লেন্থে যদি না বের হয়ে প্রস্থে বের হয়, সেক্ষেত্রে তো ওটার মানটা টি থাকবে, তাই না? কি বলতে, হ্যাঁ হ্যাঁ, তখন ওইটা তারা উইথ, যেটা মানে আমরা লেন্থ বরাবর কতটুকু বড় হচ্ছে এবং উইথ বরাবর কতটুকু বড় উইথ হচ্ছে বরাবর। এখন। হ্যাঁ। হ্যাঁ, এখন এটা যদি একটা কোনো রেক্টাঙ্গুলার বা স্কোয়ার শেপ হয়, তার মানে আপনি একদিকে বড় হইলে অন্যদিকে কতটুকু হবে সেটাও বের করা যাবে, তাই না? তো এগুলো নর্মালি জি। ক্ষেত্রে আমাদের টেম্পারেচার ভেরিয়েশনটা এগুলো কখন প্রয়োজন হয়, যে যখন মনে করেন আমরা যে রেল লাইন দিই, তাই না? তো রেল লাইনের মধ্যে টেম্পারেচারের ভেরিয়েশনটা খুব বেশি দেখা যায়, কারণ হচ্ছে যে এখানে যখন ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে ওটা লেন্থটা হ্যাঁ এটা লম্বা হয়, লেনটা লেন্থটা বৃদ্ধি বেড়ে পায়। যায়, এবং এই লেনটা যতটুকু বাড়বে সে হুম। লেনটা আমাদের কনসিডার করতে হয়। হুম। সেজন্য আমরা আচ্ছা, রেল লাইনে একটু একটু ফাঁকা রাখি। হ্যাঁ একটু ফাঁকা রাখি। হুম। আচ্ছা স্যার সুমন হোসেন, আমার প্রেজেন্টটা বাদ পড়ছিল। আচ্ছা, টু ওইটা জিরো ফোর ক্লাসের শেষে আবার বললেন একটু। ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার সময় একটু বলবেন তারপর। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে দেখেন একটা ম্যাথ আছে, যেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই বেবিকার ট্রি, এই বই থেকে
এক্সাম্পল 8.2424। আচ্ছা, তো এটা যেটা আছে যে এই স্টিল রেল ইজ 12 মিটার লং and is laid at a temperature of 18 degrees centigrade. The maximum temperature expected to 40 degrees Celsius. এক নম্বর কোশ্চেন হচ্ছে estimate the minimum gap between the two rails to be left so that the temperature stresses don't develop. 2 নম্বর হচ্ছে calculate the temperature stresses develop in the rails if no extension joint is provided, if a 1.5 millimeter gap is provided for extension, then হচ্ছে if the stress develop is 20 Newton per millimeter square, what is the gap provided between the rails? আচ্ছা, একটু সবাই কোশ্চেনটা একটু খাতায় তুলে রাখেন, যেহেতু স্লাইডে নাই, কোশ্চেনটা তুলে রাখেন যাতে করে আহ মানে এটা পড়ানো হয়েছে এটা যাতে বুঝতে পারেন। আমি প্রয়োজনে এটা স্লাইডে নিয়ে নিচ্ছি, তাও কোশ্চেনটা তোলেন, কোশ্চেনটা তোলা হইলে আমাকে বলবেন। আমি আগে বলছিলাম যে ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? জি স্যার। কোশ্চেনটা তোলেন, জাস্ট এতটুকু। স্যার অ্যাকচুয়ালি বাইরে আসছিলাম তো এই জন্য লিখতে পারতেছে না, তবে স্ক্রিনশট নিয়ে রাখছি স্যার, বাসায় যেয়ে নোট করে নেবো না। যারা আছেন তুলে রাখেন। ম্যাথ গুলো করতেছেন, ক্লাসে যেগুলো করাচ্ছি, ক্লাসের বাইরে বা ক্লাসে যেগুলো করাচ্ছি এই টাইপের কোশ্চেন গুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোলা হলে আমরা শুরু করি। তো এখানে দেখেন কোশ্চেন যেটা আছে যে একটা স্টিল রেল যেটা হচ্ছে 12 মিটার লং, তার লেন্থ হচ্ছে 12 মিটার, তার মানে আমরা আমাদের ইকুয়েশনে আলফা টি, আলফা ছোট হাতের টি এল যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে এল এর মান
রেলের এল এর মান হচ্ছে 12 মিটার। ইজ লেট অন এ at a temperature of 18 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 18 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 18 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার আছে। দ্য ম্যাক্সিমাম এক্সপেক্টেড টেম্পারেচার ইজ 40 ডিগ্রি। তার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার হইতে পারে। তাহলে এখানে বলেন তো যে ছোট হাতের টি এর মানটা কত হবে? 18 ডিগ্রি এখন স্যার আছে, 18, 18 ডিগ্রি এখন আছে, ম্যাক্সিমাম হইতে পারে কত? 40 ডিগ্রি। ম্যাক্সিমাম 40 হতে পারে। হ্যাঁ, তার মানে টি এর মান কত হবে ছোট হাতের টি? স্যার ছোট হাতের টি তো 18 হবে। ছোট হাতের টি বলতে আমরা কোনটা বুঝাচ্ছিলাম? আচ্ছা, তো ছোট হাতের টিটা কি ছিল? এটা হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশন, তাই না? তো এখানে 40 ডিগ্রি, 18 থেকে 40 যদি যায় তার মানে কত ডিগ্রি টেম্পারেচার এখানে বাড়বে? এটা হচ্ছে ছোট হাতের টি, তার মানে হচ্ছে স্যার 40 - 18। 20, ঠিক আছে, 24, সরি 40 - 18। 23। এটা হচ্ছে কি ছোট হাতের টি। আর এখন আমাদের 1 নাম্বার যে ম্যাথটা, এটা কি বলা হয়েছে? এস্টিমেট। আজান দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ তো এখানে যেটা আমাদের প্রথম 1 নাম্বার কোশ্চেন যেটা ছিল যে এস্টিমেট দ্য মিনিমাম গ্যাপ বিটুইন টু রেলস টু বি লেফট সো দ্যাট দ্য টেম্পারেচার স্ট্রেসেস ডোন্ট ডেভেলপ। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মিনিমাম কতটুকু গ্যাপ রাখতে হবে, যে দুইটা রেল, একটা রেল, তো সেটা কতটুকু এক্সপানশন হবে, দেন অন্য আরেকটা রেল সেটা কতটুকু এক্সপানশন হবে। তো আমরা যদি এটাই বিবেচনা করি, তার মানে কতটুকু গ্যাপ রাখতে হবে। তার মানে পাশাপাশি যদি দুইটা রেল থাকে, মনে করেন এটা একটা রেল আর এটা একটা রেল, মাঝখানে এই যে যতটুকু গ্যাপ, এটা হচ্ছে এক্সপানশন গ্যাপ, বা এতটুকু আমাদের ফাঁকা রাখতে হবে। এখন এই মানটা কতটুকু হবে, তো সেটা আমরা কিভাবে কনসিডার করব? সেটা কনসিডার করব হচ্ছে এই পাশের লেন্থের অর্ধেক নিয়ে, মানে এই পাশের রেলের অর্ধেক, তাই না? অর্ধেকের মানে এটা তো পরপর এরকম সাজানো থাকবে, এরকম রেলগুলো থাকবে। তার মানে এই গ্যাপটুকু কতটুকু, মানে কোন রেল দ্বারা ফিল আপ হবে, অথবা এই গ্যাপটুকু কোন রেল দ্বারা ফিল আপ হবে, সেটা হচ্ছে এই পাশে রেলের অর্ধেক আর এই পাশে রেলের অর্ধেক। যেহেতু রেলগুলো সমান সমান ক্রস সেকশনের থাকে, তার মানে আমরা টোটাল ফুল লেন্থ কনসিডার করতে পারি। তার মানে ফুল লেন্থের জন্য যতটুকু এক্সপানশন হবে, বা যতটুকু মানে এটা হচ্ছে যে এক্সপানশন হবে, আমাদের ততটুকু এক্সপানশন এখানে রাখতে হবে বা ততটুকু গ্যাপ রাখতে হবে। তার মানে আমাদের ইকুয়েশন তো আমাদের জানা আছে। ইকুয়েশনটা কি?
ইকুয়েশনটা হচ্ছে যে আলফা টি, ছোট হাতের টি ইন্টু এল। তো এখানে এই যে দেখেন ই এর মান দেয়া আছে, আলফার মান দেয়া আছে, আলফা ইজ ইকুয়াল টু 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, তার মানে আলফার মান যদি আমরা এখানে বসাই, আলফা টি, টি হচ্ছে টেম্পারেচারের যে ভেরিয়েশন, তাহলে 18 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে টেম্পারেচার যদি যায়, তার মানে ভেরিয়েশন হচ্ছে 40 মাইনাস 18, এটা হচ্ছে ছোট হাতের টি। আর লেন্থের মান দেয়া আছে 12 মিটার। তো যেহেতু এখানে মিটার, আমরা যেহেতু যদি মানটা মিলিমিটার, যেহেতু মিটারে যদি ইউজ করি মানটা অনেক কম পাবো, তো মিলিমিটারে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করা হলো। ঠিক আছে, এটা জাস্ট মিটার থেকে মিলিমিটারে নেওয়ার জন্য। তার মানে এই যে ডেল্টার মানটা আমরা পাচ্ছি এখানে 3.168 মিলিমিটার। আচ্ছা, তার মানে আমাদের কি করতে হবে, যে প্রোভাইড এ মিনিমাম গ্যাপ অফ 3.168 মিলিমিটার বিটুইন দ্য রেলস সো দ্যাট টেম্পারেচার স্ট্রেসেস ডোন্ট ডেভেলপ, যাতে করে টেম্পারেচার স্ট্রেস ডেভেলপ না করে। তার মানে আমাদের 3.168 মিলিমিটার আমাদের হচ্ছে যে গ্যাপ রাখতে হবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বললেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার কোশ্চেন। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার স্ট্রেসেস ডেভেলপ ইন দ্য রেলস। রেলে কি পরিমাণ টেম্পারেচার স্ট্রেস ডেভেলপ হবে যদি না, এক নাম্বার হচ্ছে কোনো ধরনের নো এক্সপানশন জয়েন্ট ইজ প্রোভাইডেড, কোনো এক্সপানশন জয়েন্ট প্রোভাইড করা হয় নাই, মানে দুইটা রেল পাশাপাশি রাখা আছে। এখন দুইটা রেল যদি পাশাপাশি রাখা থাকে তাহলে কি হবে, দুইটা রেল একেবারে পাশাপাশি, কোনো এখানে জয়েন্ট নাই, মানে গ্যাপ নাই আর কি। তো এরকম যদি হয়, মনে করেন একেবারে গ্যাপ নাই, দুইটা রেল পাশাপাশি, এরকম যদি হয় তাহলে কি হবে দেখেন তো, টেম্পারেচার যখন বৃদ্ধি পাবে তখন এই রেলটা 3 পয়েন্ট, যে কোনো একটা রেল কতটুকু 3 পয়েন্ট, আমরা একটু আগে দেখে আসলাম যে 3.168 মিলিমিটার বড় হয় বা বৃদ্ধি পায়। এখন এটা যদি ফাঁকা জায়গা না থাকে বা এটা যাওয়ার যদি অপশন না থাকে, তখন কি করবে, তখন হচ্ছে সে পাশের রেলকে ধাক্কা দিবে। তো এটাও তো বৃদ্ধি পাবে, সেও পাশের রেলকে ধাক্কা দিবে, তার মানে এটার মাঝে একটা স্ট্রেস ডেভেলপ হবে। মানে এই যে যে ধাক্কা দিচ্ছে বা এই যে ফোর্স দিচ্ছে, এই ফোর্সের কারণে কি একটা স্ট্রেস ডেভেলপ হবে। এই স্ট্রেস এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা স্ট্রেস এর মান জানি কি, আমরা ডেল্টা ইজ ইকুয়াল টু, এই ইকুয়েশন জানি, ডেল্টা ইজ ইকুয়াল টু পিএল ডিভাইড বাই এই। এটা অলরেডি, এটা নিয়ে আমরা ম্যাথ করে আসছি, পিএল ডিভাইড বাই এই। তাহলে এখানে যেহেতু স্ট্রেস বের করতে বলছে, স্ট্রেস মানে হচ্ছে পি ডিভাইডেড বাই এ, মানে ফোর্স ডিভাইড বাই এরিয়া। তাহলে আমরা যদি এখানে পি ডিভাইডেড বাই এ রাখি, আর বাকিটুকু কি থাকতেছে, ডেল্টা ই ডিভাইডেড বাই এল। তাহলে দেখেন ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে কত, যে কি পরিমাণ বড় হয়েছে, কি পরিমাণ বড় হবে। এটা তো আমরা এই যে প্রথম 1 নম্বর ম্যাথ থেকে বা 1 নম্বর কোশ্চেন থেকে আমরা পাই 3.168 মিলিমিটার এটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা আহ কি বলে, ডেল্টা বা স্ট্রেস এর মানটা আমরা কিভাবে পারবো, ডেল্টা ই ডিভাইড বাই এল। এই যে ডেল্টা, আর এটা হচ্ছে ই, ই এর মান দেখেন এখানে দেয়া আছে 2 × 10⁵, ডেল্টা ই ডিভাইড বাই এল, এল এর মান এখানে 12, 12 কে 1000 দ্বারা গুণ করা হলো মিলিমিটারে নেওয়ার জন্য। তাহলে এখানে আমাদের স্ট্রেস আসতেছে 52.8 মিলিমিটার পার নিউটন পার মিলিমিটার স্কয়ার। দেন এটার সাথে বি নাম্বার কোশ্চেন ছিল, এখানে কোনো এক্সপানশন জয়েন্ট প্রোভাইড করা হয়নি বা প্রোভাইড করা না হলে কি পরিমাণ স্ট্রেস হবে। বি নাম্বারে যেটা, এটা হচ্ছে যদি 1.5 মিলিমিটার গ্যাপ প্রোভাইড করা থাকে তখন কি পরিমাণ স্ট্রেস হবে। তাহলে টোটাল গ্যাপ লাগবে কিন্তু 3.168 মিলিমিটার। বাট এখানে বি নাম্বার কোশ্চেন বলা হয়েছে যে এখানে গ্যাপ এত না রেখে 1.5 মিলিমিটার রাখা হয়েছে, মাঝখানে ফাঁকাটা 1.5 মিলিমিটার। তাহলে 1.5 মিলিমিটার পর্যন্ত ফিল আপ হইতে কোনো ধরনের স্ট্রেস হবে না, মানে এটা যখন বড় হবে 1.5 মিলিমিটার পর্যন্ত ফিল আপ করতে কোনো ধরনের চাপ অনুভব করবে না, মানে এই পর্যন্ত আসতে কোনো ধরনের চাপ অনুভব করবে না। বাট যখন এইটার সাথে লেগে যাবে তখন আবার কি, এটা হচ্ছে স্ট্রেস ডেভেলপ হবে। তার মানে বাকি পার্টটুকু, বাকি যে এক্সটেনশন, সেটার কারণে স্ট্রেস ডেভেলপ হবে। তাহলে টোটাল যে স্ট্রেস বা টোটাল যে এক্সপানশন, সেটা হচ্ছে 3.168 মিলিমিটার। আমরা সেটা থেকে যদি 1.5 মিলিমিটার বাদ দিয়ে দিই, যে গ্যাপ যেহেতু 1.5 মিলিমিটার রাখা হয়েছে,
তাহলে টোটাল এক্সপানশন থেকে এই যে 3.16 থেকে আমরা 1.5 বাদ দিয়ে দিলাম। তাহলে এখন নেট এক্সপানশন থাকে হচ্ছে 1.668 মিলিমিটার। তাহলে এই এতটুকু বড় হইতে কোনো জায়গা পাবে না, যার কারণে এতটুকুর কারণে কি হবে, স্ট্রেস ডেভেলপ হবে। তাহলে আমরা জাস্ট আগের ইকুয়েশনটা, এই যে এটার মধ্যে যে ডেল্টা ই ডিভাইড বাই এল, এখানে ডেল্টার মানটা 3.16 ব্যবহার না করে আমরা এখানে 1.668 এই মানটা ইউজ করব। তাহলে পি বাই এ ইজ ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড বাই এল। তাহলে দেখেন এখানে আমাদের বি নাম্বার কোশ্চেনও হয়ে গেল। দেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, ইফ দ্য স্ট্রেস ডেভেলপ 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার, হোয়াট ইজ দ্য গ্যাপ প্রোভাইডেড বিটুইন দ্য রেলস। তাহলে এখন বলা হয়েছে যদি স্ট্রেসের মানটা, মানে দুইটা রেলের মাঝখানে স্ট্রেস ডেভেলপ হয় 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখন বলা হলো যে আমাদের স্ট্রেস বা সেখানে এক্সপানশন জয়েন্টটা বা এক্সপানশন গ্যাপটা কতটুকু রাখা হয়েছে। তো আমরা এটা একটু ব্যাক ক্যালকুলেশন করতে পারি। ব্যাক ক্যালকুলেশন বলতে আমরা এখানে যেটা, আচ্ছা আমরা যেটা জানি সেটা হচ্ছে পি বাই এ, যে একটু আগে যে ইকুয়েশন গুলো ব্যবহার করলাম সেটা কি ছিল, মানে ডেল্টা ইজ ইকুয়াল টু পি এল ডিভাইড বাই এ, তাই না? তাহলে এখানে পি বাই এ যদি রেখে দেই, তার মানে ডেল্টা ই ডিভাইড বাই এল, ডেল্টা ই ডিভাইড বাই এল, এটা হচ্ছে ইকুয়েশন। এখন আমাদের এখানে যেটা বলা হয়েছে যে যদি স্ট্রেসের মানটা 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার হয়, তার মানে এই যে পি বাই এ এর পরিবর্তে আমরা এখানে 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার বসাবো, 20 ই এর মান দেয়া আছে, ই এর মান বসাবো। ডেল্টার মান আমরা জানি না, ডেল্টার মানটা এখানে রেখে দিব, এল এর মান এখানে 12 ইন্টু 10⁻³ অথবা 12 ইন্টু 1000। তার মানে এখানে ডেল্টার মানটা পাবো যে এই যে 20 কিলোনিউটন, 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার যদি স্ট্রেস ডেভেলপ হয়, তখন এখানে ডেল্টার মান হচ্ছে কত, ডেল্টার মান আসতেছে আমাদের এখানে 1.20। তাহলে এই পরিমাণ গ্যাপ কি, এতটুকু আহ, আহ, মানে এতটুকু গ্যাপের কারণে স্ট্রেস ডেভেলপ হয়েছে। তাহলে টোটাল গ্যাপ কতটুকু দেওয়া হয়েছে, জাস্ট আমরা এই যে 3 পয়েন্ট মানে মেন টোটাল যতটুকু লাগবে সেটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে 1.968 মিলিমিটার গ্যাপ সেখানে রাখা হয়েছে। আচ্ছা, এই ম্যাথটায় কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আশা করি সমস্যা হওয়ার কথা না। তার মানে আমরা এটা কি করলাম যে ডেল্টার মানটা বের করছি যে আলফা ছোট হাতের টি ইন্টু এল, তাই না? তো এটা করে কি পরিমাণ আমাদের এক্সপানশন হবে বা কি পরিমাণ কন্ট্রাকশন হবে সেটা বের করা যাবে। এখন যদি টোটাল এক্সপানশন জয়েন্টটা না দেই তখন কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে, এক্সপানশন জয়েন্ট যদি অল্প একটু দেই তখন কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে, এক্সপানশন জয়েন্ট যদি মানে একটা নির্দিষ্ট পরিমাণে স্ট্রেসের মান দেয়া আছে সেখানে স্ট্রেস মানে কি পরিমাণ এক্সপানশন জয়েন্ট দেওয়া হয়েছে বা গ্যাপটা কতটুকু রাখা হয়েছে, সেটা এই রিলেটেড আমরা ম্যাথ গুলো এখন দেখলাম। তো টেম্পারেচার, থার্মাল থার্মাল স্ট্রেসের ক্ষেত্রে এই ধরনের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথ আসতে পারে। তো আমরা এখানে থার্মাল স্ট্রেসের যে যে ম্যাথটা আমরা এখানে করলাম এটা এখানে আছে। দেন আরেকটা ম্যাথ আছে, দেখেন এখানে যে দুইটা বার দেয়া আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আরেকটা হচ্ছে স্টিলের, অ্যালুমিনিয়াম এবং স্টিলের। তো এই দুইটা বারের আলাদা আলাদা মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে, অ্যালুমিনিয়ামের জন্য, স্টিলের জন্য, এবং আলফার মানও আলাদা আলাদা দেয়া আছে। এটার মধ্যে তো লেন্থ দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এবং এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 600 মিলিমিটার স্কয়ার, এটা হচ্ছে 400 মিলিমিটার স্কয়ার। আমাদের যেটা বলা হয়েছে যে এটা, এটার টেম্পারেচার যদি
18 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তার মানে টেম্পারেচারের একটা কি বৃদ্ধির মান দেওয়া আছে যে 18 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে টেম্পারেচার। তখন আমাদের বের বের করতে বলছে যে ডিটারমাইন দ্য রিয়েকশন ডেভেলপ এট দ্য ইন্ডস। তার মানে এই যে যে দুই পাশে সাপোর্ট আছে, দুই পাশে কি ফিক্স সাপোর্ট, তার মানে এই দুইটা যখন বড় হবে বা টেম্পারেচার যখন বাড়বে, তখন এই দুইটা কি এক্সপানশন হইতে চাবে বা এটা বড় হইতে চাবে। তো বড় তো আর জায়গা নাই, তাই না? কোনো কোনো জায়গায় গ্যাপ নাই। তাহলে গ্যাপ যেহেতু নাই, তার মানে এটা কি হবে, তখন এই সাপোর্টকে ধাক্কা দিবে, এই পাশের সাপোর্ট এবং এই পাশের সাপোর্টকে ধাক্কা দিবে। তো ধাক্কা দেয়া মানে হচ্ছে কি সেখানে একটা ফোর্স দেয়া, তাই না? তাহলে এই যে যে সাপোর্টে কি পরিমাণ রিয়েকশন ডেভেলপ হবে সে মানটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। একেবারে ভেরি সিম্পল, আমরা যেটা করব সেটা হচ্ছে এই টোটাল মেম্বার দুইটা যদি এখানে কোনো ধরনের সাপোর্ট না থাকতো বা কোনো ধরনের বাধা না থাকতো, তো এই দুইটা মেম্বার কম্বাইনলি কতটুকু ইলংগেশন হইতো সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটার ক্যালকুলেশন প্রসিডিউর তো একেবারে ইজি, যে পিএল ডিভাইড বাই এই, সরি, মানে প্রি এক্সপানশন যদি হয় তার মানে আলফা ছোট টি ইন্টু এল। তাহলে যেহেতু দুইটা মেম্বারের জন্য আলাদা আলাদা আমরা আলফা ছোট টি ইন্টু এল এটা করে, দেখেন আলফার মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে, এল এর মান দেয়া আছে, সবগুলোর জন্য মানগুলা দেয়া আছে। তাহলে এইটা করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.0945 মিলিমিটার। তার মানে টোটাল এখানে যদি কোনো ধরনের সাপোর্ট না থাকতো, তো তখন আমাদের 0.0945 মিলিমিটার এক্সপানশন হয় যদি কোনো ধরনের সাপোর্ট না থাকে। যেহেতু এখানে সাপোর্ট আছে, তার মানে এই যে যতটুকু এক্সপানশন বা যতটুকু বড় হইতে চাবে, এই বড় হওয়াটা কি সাপোর্ট হচ্ছে ঠেকাবে, তাই না? তাহলে সাপোর্ট কতটুকু জায়গাকে বা কতটুকু এক্সপানশনকে ঠেকাচ্ছে, এই যে 0.945 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে ডেল্টার মান, ডেল্টা ইজ ইকুয়াল টু 0.945 মিলিমিটার। তাহলে ই এর মান দেয়া আছে, এটা কিলোমিটার পার মিলিমিটার স্কয়ার দেয়া ছিল, এটাকে নিউটন পার মিলিমিটার স্কয়ারে আনা হয়েছে আর কি। এখন আমাদের যে সাপোর্টের যে ফোর্স পি এর মান, এই পি এর মানটা কত হবে? তাহলে পি এর মানটা আমরা ডেল্টার মান কি জানি, যে পিএল ডিভাইড বাই এই, ডেল্টা ইজ ইকুয়াল টু পিএল ডিভাইড বাই এই। তাহলে এখানে যেহেতু দুইটা মেম্বার আছে, তাহলে একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য আর একটা হচ্ছে স্টিলের জন্য। তাহলে দেখেন এখানে পি এল এ ডিভাইড বাই এ এ ই এ প্লাস পি এল এস এ এস ই এস। তাহলে এই দুইটা থেকে যদি আমরা পি এর মানটা কমন নেই, তাহলে এই পাশে থাকলো ডেল্টা, আর বাকি সব মানগুলো জানা, এখান থেকে পি এর মান চলে আসবে। তাহলে এই পি এর মানটাই হচ্ছে এই মেম্বারে যে পরিমাণ রিয়েকশন ক্রিয়েট হবে এই রিয়েকশনের মানটা। কারো কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলেন। স্যার মেইনলি হচ্ছে এই ইকুয়েশন গুলা মুখস্থ করতে পারলে মোটামুটি ম্যাথ সহজ হবে আর হ্যাঁ হ্যাঁ, কি, ইকুয়েশন বুঝলো? ইকুয়েশন গুলো যেগুলা পড়ানো হচ্ছে সেগুলো তো অবশ্যই লাগবে। জাস্ট এগুলো একটু করলে আশা করা যায় করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এই টেম্পারেচার রিলেটেড ম্যাথ এই এই দুইটা করলে বা এই টাইপের করলে টেম্পারেচারের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন এবং হচ্ছে যে এক্সিয়াল স্ট্রেস এর আমরা যে ইকুয়েশন গুলো আগে দেখে আসলাম, তো এগুলোর কম্বাইনলি ম্যাথ থাকবে আর কি, বা এই যে যে ম্যাথ গুলো করাইলাম এই টাইপের ম্যাথ থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এক্সিয়াল স্ট্রেস রিলেটেড যে ম্যাথ গুলো সচরাচর থাকে, এই এক্সিয়াল স্ট্রেস রিলেটেড ম্যাথ গুলো আমরা অলরেডি পড়ছি। এখন যেটা শুরু করব সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, বা এটাকে ফ্লেক্সারাল স্ট্রেস বলা হয়। বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সারাল স্ট্রেস, বিষয়টা কি? মনে করেন কোন একটা জায়গায় সাপোজ যে একটা সাঁকো আছে, ঠিক আছে?
বা কোনো একটা বিম মনে করতে পারেন, সমস্যা নেই। এখন কেউ যদি এখানে গিয়ে দাঁড়ায় বা এখানে যদি কোনো একটা লোড আসে, তাহলে বিষয়টা কিরকম হবে বলেন তো? বা কেউ যদি মাঝখানে আমরা যদি লোড দেই এই বিমটার উপর, অথবা এই মেম্বারটার উপর যদি মাঝখানে এরকম ডাউনওয়ার্ড ডিরেকশনে লোড দেই, তো সে হচ্ছে কি চাবে? সে হচ্ছে এরকম নিচের দিকে বেঁকে যাইতে চাবে, তাই তো? জি স্যার। এরকম নিচের দিকে সে হচ্ছে বেঁকে যেতে চাবে। আচ্ছা, তো এর আগের ম্যাথ গুলো, এর আগে আমরা যেগুলো করছি, যে বা যে স্ট্রেস নিয়ে কাজ করছি, মনে করেন একটা মেম্বার এরকম আছে, তো এই মেম্বারের উপর এই দিকে একটা ফোর্স দেয়া আছে। তো এই মেম্বারের উপর যদি এরকম ভাবে আমরা ফোর্স দেই, এই ফোর্স হচ্ছে কি, এই মেম্বারটাকে হয়তোবা টান দিবে, বা এটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা ছিঁড়ে ফেলতে চেষ্টা করবে, অথবা লোডের মান যদি উল্টা হইতো, তখন এই ফোর্স হচ্ছে এই মেম্বারকে একটা চাপ দিবে। এই দুইটা ঘটনা ঘটে এক্সিয়াল স্ট্রেস এর ক্ষেত্রে। মানে আমরা যখন এক্সিয়াল স্ট্রেস ক্যালকুলেশন করি, তখন সেখানে হয়তোবা একটা টান কাজ করে অথবা একটা চাপ কাজ করবে। বাট এরকম যদি হয়, এখানে এই ফোর্স ছিল কি, এই এক্সিস বরাবর। আমরা যদি বলি যে এই মেম্বারের এক্সিস হচ্ছে কোনটা, এই মেম্বারের এক্সিস হচ্ছে এই বরাবর, তাই না? তো এই এক্সিস বরাবর যদি কোনো ফোর্স থাকে, তাহলে এই ফোর্সের হচ্ছে ধর্ম কি, সে হয়তোবা একটা টান বা একটা টেনশন দিবে, অথবা সে চাপ দিবে বা কম্প্রেশন দিবে। বাট মেম্বার আছে এই বরাবর, কিন্তু ফোর্স যদি থাকে তার উল্টা দিকে, মানে তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। দেখেন মেম্বার আছে এই বরাবর, মেম্বারের এক্সিস হচ্ছে এই বরাবর, কিন্তু ফোর্স হচ্ছে এরকম ভার্টিক্যাল ডিরেকশন বরাবর ফোর্স গুলো কাজ করতেছে। তো এরকম কন্ডিশন যদি হয়, তখন আমরা দেখি যে মেম্বারটা যখন বাঁকা হয়, তখন একদিকে হচ্ছে একটা চাপ কাজ করে। মানে আমরা যদি বলি যে এইদিকে হচ্ছে একটা চাপ কাজ করবে, এখানে হচ্ছে একটা চাপ কাজ করবে বা কম্প্রেশন কাজ করবে, আর এইদিকে হচ্ছে এই পাশের মেম্বার গুলো একটা টান কাজ করবে বা টেনশন কাজ করবে। তার মানে একই সাথে একটা নির্দিষ্ট পয়েন্টে উপরে হচ্ছে কম্প্রেশন কাজ করতেছে, নিচে হচ্ছে টেনশন কাজ করতেছে। তো যে স্ট্রেস এর কারণে এরকম একদিকে কম্প্রেশন আর একদিকে টেনশন কাজ করে একই মেম্বারের উপর, সে স্ট্রেসটাকে বলবো আমরা বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সারাল স্ট্রেস। তার মানে ফ্লেক্সারাল স্ট্রেস এর ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে একদিকে হচ্ছে কম্প্রেশন আর একদিকে হচ্ছে টেনশন। তার মানে সেখানে স্ট্রেস এর মানটাও একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস হবে আর একটা টেনসাইল স্ট্রেস হবে। তো এখানে যে সবসময় এরকম কম্প্রেশন উপরে থাকবে এরকম বিষয়টা না। ধরেন এই সাপোর্টটা যদি এখানে না থাকতো, আমরা যদি এই সাপোর্টটাকে তুলে নিয়ে যেতাম, তাহলে কি এটা ডিফরমেশন কি এরকম হবে? মানে উপরে ফোর্স আছে আর এখানে হচ্ছে একটা সাপোর্ট আছে, এটা ডিফরমেশন কি এখন এরকম হবে? না স্যার, একদিকে বাঁকাই যাবে, এক তার সাইড। মানে এটা তখন এরকম ভাবে বাঁকা হবে। ঠিক আছে, তখন দেখেন এটার হচ্ছে যে উপরে হবে টেনশন, নিচে হচ্ছে কম্প্রেশন। তার মানে আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেটা দেখি। আচ্ছা, তো এই যে যে স্ট্রেস আমরা বললাম যে একটা নির্দিষ্ট সেকশনে একদিকে কম্প্রেশন আর একদিকে টেনশন থাকে, তো এই স্ট্রেস গুলোকে বলা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। তো আমরা বেন্ডিং স্ট্রেস কে রিপ্রেজেন্ট করতে পারি, এফ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এফ ইজ ইকুয়াল টু, ইকুয়েশনটা হচ্ছে এম সি ডিভাইডেড বাই আই, এম সি ডিভাইডেড বাই আই। তাহলে এখানে এমটা হচ্ছে মুভমেন্ট। দেখেন এই যে আমরা যদি একটা ভার্টিক্যাল বরাবর ফোর্স দেই, এই ফোর্সের কারণে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়, এটা হচ্ছে এম। আর সিটা হচ্ছে আমরা নিউট্রাল এক্সিস, মনে করেন একটা বিম, এরকম যদি একটা বিম থাকে, এই বিমের নিউট্রাল এক্সিস কোন জায়গায় থাকবে? নিউট্রাল এক্সিস অবশ্যই মাঝামাঝি কোনো একটা জায়গায়।
তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে আমরা স্ট্রেস যেখানে ক্যালকুলেশন করব সে পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সি। মানে আমরা যদি টপে স্ট্রেস ক্যালকুলেশন করি, তার মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে যেখানে স্ট্রেস ক্যালকুলেশন করব সে পর্যন্ত দূরত্বটা হচ্ছে সি। আর আই এর মানটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন হচ্ছে bs³ / 12, bs³/12। তাহলে দেখেন এখানে এই বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন একটা মোমেন্ট দিই তখন দেখা যায় যে এটার এই যে ফাইবার গুলো যেগুলো সোজা ছিল, তো একদিকে হচ্ছে কম্প্রেশন চাপ খুব স্কচ হয়ে যায় বা চাপ কাজ করে, আরেকদিকে হচ্ছে টেনশন কাজ করে। তো এই কম্প্রেশন এবং টেনশনের কারণে যে স্ট্রেস হয় সেগুলোকে আমরা ফ্লেক্সারাল স্ট্রেস বলি। যেমন এই যে এটার ক্ষেত্রেও আমরা এখানে একটা মোমেন্ট দিলাম বা এখানে একটা লোড দিলাম, তো এটার কারণে এটা উপরের দিকে বেঁকে গেল, তার মানে নিচে টেনশন উপরে কম্প্রেশন হচ্ছে, তাই না? তো এই যে ফ্লেক্সারাল ফর্মুলা যেটা আমরা বললাম mc/i, এমটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, ও সরি, এবার সিগমা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, এখানে সিগমা দ্বারা প্রকাশ করা হয়েছে। এটাকে আমরা কি ছোট হাতের এফ দ্বারাও প্রকাশ করতে পারি, বা অধিকাংশ ক্ষেত্রে আমরা এফ দ্বারাই প্রকাশ করব। এমটা হচ্ছে মোমেন্ট, সিটা হচ্ছে যেটা বললাম নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ অথবা বটম পর্যন্ত দূরত্ব, আর আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ইকুয়েশনটা একটু লিখে রাখেন। ইকুয়েশনটা লিখে এই যে এটার যে ডেফিনিশন গুলো বা এই যে সিম্বল গুলো আছে এই সিম্বল গুলোর ইয়াগুলো একটু লিখে রাখেন। তোলা হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ম্যাথ গুলো আগামী ক্লাস থেকে শুরু করব। ম্যাথ শুরু করলে শেষ করা যাবে না। তো আজকে হচ্ছে আমরা ফ্লেক্সারাল স্ট্রেসের ম্যাথ পর্যন্ত করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
স্যার আমাদের দ্বিতীয় মিড কবে হওয়ার পসিবিলিটি আছে স্যার? সেটাই তো প্রথম বললাম যে দ্বিতীয় মিড হবে না, সরাসরি আচ্ছা ফাইনাল হবে। দ্বিতীয় মিড তো হবে না, এখন স্যার এই দ্বিতীয় মিডের নাম্বারটা কি প্রথম মিড বা আমাদের ফাইনালের সাথে কনসিডার করা হবে? স্যার আমরা যারা প্রথম মিড দিতে পারি নাই কিন্তু অ্যাপ্লিকেশন পারমিশন নিয়েছি স্যার। এটা আপনাদের আমি প্রথমে বলছিলাম যে যাদের মানে কি বলে অফলাইন ক্লাস যেদিন হবে, এখন আপনাদের তো খুব সম্ভবত অফলাইন নাই, তাহলে ইয়ার আগে আপনারা অফলাইনে কবে আসেন? আপনাদের তো অফলাইনে ক্লাস নাই, আপনাদের তো অনলাইনে ক্লাস এই কোর্সটা। তো আপনারা কবে ভার্সিটিতে আসবেন আমাকে ইনফর্ম করবেন যখন অফলাইন ক্লাস শুরু হবে। এখন তো অন্যান্য কোর্সগুলো তো অনলাইন ক্লাস হচ্ছে, তাই না? স্যার যেহেতু আমরা একটা আছি, একটা সমস্যার সম্মুখীন হয়েছি স্যার, আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া যায় না স্যার? আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে 30 মার্ক কিভাবে পান? মানে যারা পরীক্ষা দিয়ে 30 মার্কের মধ্যে মানে পাচ্ছে, এখন আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে যদি আমি 30 মার্ক কাউন্ট করি সেটা কি জাস্টিস হয়? স্যার পরীক্ষা দিতে বাইসে যে হবে। আছি এটাই তো বেশি স্যার, মার্কস তো এটা। তাহলে বাইচে আছেন, তাহলে আর মার্ক দরকার কি? আচ্ছা শোনেন, যখন অফলাইন ক্লাস হবে, তখন সবকিছু স্বাভাবিক হয়েই অফলাইন শুরু করবে, তাই না? তো যখন অফলাইন ক্লাস হবে তখন হচ্ছে যে আপনারা এই ইয়াগুলো দিয়ে অফলাইন ক্লাস হলে তখন আমার স্যার সাথে যোগাযোগ করবেন যে মানে কখন দিতে পারবেন আর কি। স্যার অফলাইন ক্লাস না হয়ে যদি ডাইরেক্ট ফাইনাল এক্সাম করে। তাহলে দেখা যাবে না ইনশাল্লাহ। আশা করি অফলাইন শুরু হবে, যদি না হয় তাহলে পরে ডিসিশন নেওয়া যাবে। আচ্ছা অ্যাটেন্ডেন্স দেননি কে? স্যার আব্দুল হান্নান। স্যার শাহ পরান স্যার। স্যার এমডি সাকিব হোসেন। স্যার স্যার এমডি এমডি জাহিদুল কাউসার। ইসলাম। আব্দুল হান্নান। স্যার এমডি তারপরে জাহিদুল ইসলাম। সুমন হাসান। কত নাম্বার এখানে স্যার সিরিয়াল মেহেদি নাম্বার হাসান। বলেন তো? 9 নাম্বার, 9। স্যার স্যার এমডি 6 নাম্বার। কাউসার। ওকে, স্যার 14। স্যার 9 নাম্বার। স্যার 16 নাম্বার। 18 নাম্বার 18। স্যার 16 শাহ পরান স্যার স্যার। 17। স্যার 17 ষোলো 17। দেওয়া হয়েছে। কি ব্যাপার? আচ্ছা হ্যাঁ, স্যার আব্দুল করিম স্যার। কত নাম্বারে দেখেন তো? স্যার 15 নাম্বার, 15। 31 নাম্বার স্যার আব্দুল করিম। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার 15 নাম্বার এমডি কাউসার স্যার। দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা পরীক্ষা দেননি যখন অফলাইন ক্লাস শুরু হবে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে।